বন্ধুরা সবাইকে স্বাগত। ওয়েলকাম টু ইংলিশ আড্ডা উইথ প্রভাত। তোমরা হয়তো সবাই আমার ক্লাসগুলোকে এনজয় করছো এবং আমি চাইছি যে তোমাদের গ্রামারটা বেস থেকে শুরু করে আরও বেশি দূর পর্যন্ত নিয়ে যাওয়ার। তো এর আগের দিন পার্ট পড়ে আমি টেন্সের যে বেসিক মানে টেন্স কাকে বলে, টেন্সের প্রকারভেদ সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। তো আমি বলেছিলাম যেহেতু প্রত্যেকটা টেন্স ধরে ধরে তোমাদের বোঝাবো, তো আজকে সেই চেষ্টাই করব। তো প্রথমের পার্টটা মানে প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আমি আজকে খুব সুন্দর করে ছকের মাধ্যমে ডেফিনেশনের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। তোমরা ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই পরে জানাবে। তো চলো অবশ্যই ক্লাসটা তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। তাহলে দেখো আজকে আমি কী করাবো। আজকের টপিক কি, টুডেজ টপিক হচ্ছে ডেফিনেশন অফ সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে সেটা বলবো। ফরমেশন রুল অফ ইট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা লিখতে যাই তাহলে কী কী আমাদের সেখানে অ্যাড করতে হবে সেটা বলবো, এবং শেষে বলবো হচ্ছে 10 ইউজেস অফ দিস টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে 10টি কাজে ব্যবহার করা হয় সেই 10টি ব্যবহার তোমাদের আজকে আমি বলবো। তার আগে একটা কথা বলিনি, এটা আমি লাস্টের পার্টে মানে টেন্স সম্বন্ধে যখন আমি নর্মালি বলেছিলাম তখন এটা আমি সবাইকে বলেছিলাম যে ভার্বের 3টে ফর্ম হয়। কয়টা হয়? ভার্বের 3টে ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এই 3টে ফর্ম তোমাদের মুখস্থ রাখাটা খুবই জরুরি। যখন তুমি একটা সেন্টেন্স লিখতে যাবে তখন এই 3টে ফর্ম খুব কাজে লাগে, সেটা সেন্টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। তো এইরকম টাইপের যে ভার্বগুলো আছে যত পারবে তোমরা মুখস্থ করে রাখবে, তাহলে টেন্স বা কোনো ধরনের রাইটিং সেকশনে তোমাদের এই ভার্বের ফর্মগুলো খুবই কাজে লাগবে, আর এগুলো তোমরা যতটা পারবে মুখস্থ করে রাখবে। তো চলো এটা আমি জাস্ট বলে দিলাম তোমাদের, তো তোমরা তোমাদের মতো করে পড়ে নিও। তাহলে আজকে মেইন টপিকটা আসা যাক। তো টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে, তাই তো। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, এবং ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে একটা টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে, তাই তো। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো এটা সবার কাছে ক্লিয়ার, এটা আমি লাস্ট পার্টেও বলেছি। এবার আমি চলে আসবো নিচে সেকশনে। এবার দেখো প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে, প্রত্যেকটা টেন্সের আবার কটা করে ভাগ? 4টা করে। প্রেজেন্ট ইনডিফিনিট, তাই তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ওয়েতে পাস্টেরও সেম, পাস্ট ইনডিফিনিট, দেন পাস্ট কন্টিনিউয়াস, দেন পাস্ট পারফেক্ট, দেন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ওয়েতে ফিউচারেরও। তো আমি আজকে যে ফোকাস যেখানে আমার থাকবে সেটা হচ্ছে প্রেজেন্টের এই ইনডিফিনিট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা নিয়ে আজকে আলোচনা করব। তারপর প্রত্যেকটা ধরে ধরে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো আমি আলোচনা করব। সেটা এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, দুটোর ক্ষেত্রে আমি আবার একটা একটা ধরে ধরে আলোচনা করব। তো আজকের যে ফোকাস থাকবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো চলো টেন্সটা আজকে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে যখন তাহলে সিম্পল প্রেজেন্ট বা ইনডিফিনিট টেন্সটা কী সেটা প্রথমে আমাদের জানতে হবে। বাংলা যাকে আমরা বলি সাধারণ বা নিত্য বর্তমান কাল। বর্তমানকালের কোনো কাজ বা চিরন্তন সত্য বা অভ্যাসবশত কোনো কাজ যে টেন্সের দ্বারা বোঝাবে তাকে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। তাহলে কি? বর্তমানকালের কোনো কাজ, তাই তো, চিরন্তন সত্য বা অভ্যাসবশত কোনো যদি কাজ বোঝায় যে টেন্স দ্বারা, সেই টেন্সকে আমরা বলবো হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইংলিশেও সেম, অ্যান অ্যাকশন অফ প্রেজেন্ট, অ্যান অ্যাকশন অফ প্রেজেন্ট মানে বর্তমানকালের কাজ। তারপর ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য বা অভ্যাসবশত কোনো কাজ মানে হ্যাবিচুয়াল অ্যাকশন যদি বোঝায় কোনো টেন্সের দ্বারা, তাহলে সেই টেন্সকে আমরা কী বলবো? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। তাহলে এটা ক্লিয়ার, মোটামুটি ডেফিনেশনটা হয়তো তোমরা বুঝতে পারলে। এবার আমরা এক এক করে আস্তে আস্তে যখন সামনে আগাবো তখন আর জিনিসটা আরও ক্লিয়ার হবে। এই সেন্টেন্সটা যদি আমরা লিখতে যাই তাহলে দুটো ফর্মুলা মনে রাখাটা খুবই জরুরি। সেগুলো কী কী? একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথম পার্টে আমি খুব সুন্দর করে বলে দিয়েছিলাম, যারা দেখোনি দেখে নিও। অ্যান্ড আরেকটা হচ্ছে কি সাবজেক্ট, এম ইজ আর। এম ইজ আরকে কী বলা হয়? এম ইজ আরকে বলা হয় হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। এম ইজ আরকে বলা হয় বি ভার্ব। তাহলে এই তিনটাকে একসঙ্গে বলা হয় বি ভার্ব। তাহলে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, সেটা সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সের সাবজেক্টের উপর বেস করে এটা আসবে। তারপরে হবে কমপ্লিমেন্ট মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স তোমরা বলতে পারো। তাহলে এই দুটো ফর্ম, এটা তো তোমরা নর্মালি মোটামুটি সবাই জানো যে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। এটা একটু নতুন মনে হচ্ছে না? সাবজেক্ট, দেন এম ইজ আর, দেন কমপ্লিমেন্ট। তো এটাই আমি একটু বলে দিই প্রথমে। তাহলে এটা এক্সাম্পলের সাহায্যে যদি আমরা দেখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো এখানে এক্সাম্পল যদি হি হচ্ছে কি এখানে আমাদের কি সাবজেক্ট, তাই তো। তারপরে এম ইজ আর, হির পরে সবসময় কী হয়? ইজ হয়, হি ইজ। দেন কমপ্লিমেন্ট হিসাবে আমরা কী নিতে পারি? হি ইজ এ গুড বয়।
তাহলে এরকম টাইপের যে সেন্টেন্স, যেরকম হি ইজ এ গুড বয়, শি ইজ এ গুড গার্ল, এরকম টাইপের যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা এইরকমভাবে লিখবো, মানে সাবজেক্ট অ্যাম ইজ আর দেন কমপ্লিমেন্ট, এইভাবে আমরা লিখবো, ঠিক আছে। তারপরটাও দেখো, তারপরটা বলা হয়েছে যে দে আর ইন নিড অফ মানি। তাহলে দে এর পরে সবসময় কী হয়, দে সাবজেক্ট, দে হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন আর হয়, তাই তো, দে এর পর সবসময় আর হয়, দেন কমপ্লিমেন্ট মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স, দে আর ইন নিড অফ মানি, তাদের টাকার দরকার। তাহলে এইরকম টাইপের যখন সেন্টেন্স থাকবে নর্মালি, তাহলে তাকে আমরা এইভাবে লিখবো, মানে সাবজেক্ট অ্যাম ইজ আর, তাই তো। তাহলে আমাদের যে প্রেজেন্ট মানে নর্মাল যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা দুটো ফর্ম, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা হচ্ছে সাবজেক্ট অ্যাম ইজ আর মানে বি ভার্ব আর কমপ্লিমেন্ট। তাহলে এটা তোমাদের ক্লিয়ার, তোমাদের কাছে মোটামুটি তোমাদের কাছে এটা হয়তো ক্লিয়ার, তাই তো, এটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার চলে যাবো আমরা পরের দিকে, তাই তো। এটা আমি বললাম এক্সাম্পলগুলো। একটা স্পেশাল নোট যেটা মনে রাখাটা খুবই জরুরি তোমাদের জন্য, আমি হয়তো তোমাদের এটা বলেও ছিলাম আগে, সেটা হচ্ছে পার্সন। প্রথমের দিন আমি এর জন্যই পার্সনটা করিয়েছিলাম। স্পেশাল নোটটা কি, যে স্পেশাল নোটটা আমরা পড়ে নিই চলো প্রথমে, তাহলে বুঝতে পারবো। স্পেশাল নোট হচ্ছে যে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মানে প্রথম পুরুষ এবং একবচন হয়, তাহলে সেই সাবজেক্টের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয়, তাই তো। এই জিনিসটা আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। পার্সনটা আমি এর আগে বলেছিলাম, আজকে আরেকটু বলে নিই। ফার্স্ট পার্সন সিঙ্গুলারের মধ্যে পড়বে আই, ফার্স্ট পার্সন প্লুরালের মধ্যে পড়বে উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ এবং সেকেন্ড পার্সন প্লুরাল ইউ বা ইউ, দুটো হতে পারে। থার্ড পার্সন সিঙ্গুলার কি, হি, শি, ইট, রাম, যদি এইটা, এবং প্লুরাল হচ্ছে দে। আমাদের হচ্ছে কথা হচ্ছে এইটা নিয়ে বলেছি যে যদি থার্ড পার্সন, যদি সাবজেক্ট যদি থার্ড পার্সনের মধ্যে থার্ড পড়বে এবং সিঙ্গুলারের মধ্যে পড়ে, তাহলে সেই ভার্বের সঙ্গে এস বা ই এস যুক্ত হয়। এই দেখো আমি আবার পড়ে শোনাচ্ছি। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবে সেই সাবজেক্টের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তাহলে কি বললো, থার্ড পার্সন হতে হবে, আবার কী হতে হবে, সিঙ্গুলার হতে হবে। এই যে থার্ড পার্সন এবং সেটা সিঙ্গুলার হতে হবে, মানে এই জায়গাটার এই টেন্সে কী হবে, এই এরকম টাইপের যদি সাবজেক্ট থাকে তার সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, তাই তো। এক্সাম্পলের সাহায্যে আমরা জিনিসটা দেখার চেষ্টা করি। দেখো এখানে প্রথমেটাতে লিখেছি আই গো টু স্কুল, এখানে কী হবে, গো, আই গো টু স্কুল মানে আমি বিদ্যালয়ে যাই। তারপরে উই গো টু স্কুল, এই আমরা বিদ্যালয়ে যাই। ইউ গো টু স্কুল মানে তুমি বিদ্যালয়ে যাও। তারপরে দেখো হি গোজ টু স্কুল, আমি বললাম এই যেখানে থার্ড পার্সন সিঙ্গুলার, হিটা কিসে পড়ছে, হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে পড়ছে কি না, তাই তো। তাহলে এরকম টাইপের যখন সাবজেক্ট থাকবে তখন তার সঙ্গে কী হবে, এস বা ইএস যুক্ত হবে, এই জন্য এখানে ইএসটা যুক্ত হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে হি গোজ টু স্কুল, এটাই এক্সেপশনের কথা বলা হয়েছিল। তারপরে দে গো টু স্কুল, তার মানে এই যে দেখো আই এর পরে উই, ইউ, এইসবের সঙ্গে কিন্তু প্রত্যেকটার সঙ্গে গোই আছে, নর্মালি গোই আছে, কিন্তু এই হিয়ের সঙ্গে কি, হিয়ের সঙ্গে আমাদের কিন্তু গোস চলে আসছে, তাই তো। তাহলে যখনই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কথা বলা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তার সঙ্গে কী হবে, এস বা ইএস যুক্ত হবে। এটা ক্লিয়ার তোমাদের কাছে? এটা আমি নোট হিসেবে বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো অনেকের কনফিউশন হয়, এই জন্যই আমি প্রথমের দিন পার্সেন্টটা করিয়েছিলাম, এই পার্সেন্টটা করিয়েছিলাম। তারপরে আমি কী করিয়েছিলাম, তারপরে নাম্বার করিয়েছিলাম, সিঙ্গুলার প্লুরাল, এই জন্যই করিয়েছিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখাটা, ঠিক আছে। তারপর আমরা পরের দিকে আসবো, সেটা হচ্ছে আজকে আমাদের যে মেইন ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে 10 ইউজেস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে আমরা প্রেজেন্ট টেন্সটাকে কীভাবে ইউজ করি সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। দেখো প্রথমে আমরা যেখানে ইউজ করি সেটা হচ্ছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, মানে যা কখনো পরিবর্তন হয় না, ঠিক আছে, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তার মানে সূর্য প্রতিদিনই পূর্ব দিকে ওঠে, এটা তো একটা চিরন্তন সত্য, তাই না। এইখানে দেখো যে রাইজেস হয়েছে, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার দেখে যে দ্য সান কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, এর জন্য এখানে রাইজেস হয়েছে, ঠিক আছে। তারপরে আইস ইজ কোল্ড, আমি বললাম আইস ইজ কোল্ড কিসের মধ্যে পড়বে, আইস ইজ কোল্ড এই যে সাবজেক্ট, দেন অ্যাম ইজ আর, এই যে এখানে যে আমি দেখালাম একটু আগে কী হচ্ছে, এই যে সাবজেক্ট অ্যাম ইজ আর, তাই তো, সাবজেক্ট অ্যাম ইজ আর দেন কমপ্লিমেন্ট, এটার মধ্যে পড়বে, ঠিক আছে। তোমরা জাস্ট একটু উপরটা যদি খুব ভালো মতো বুঝে যাও, তাহলে নিচে আমি বারবার তোমাদের স্ক্রল করে দেখাতে হবে না, ঠিক আছে। তো চিরন্তন সত্যের মধ্যে আমি বললাম প্রথমে কি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেন আইস ইজ কোল্ড, বরফ সবসময় ঠান্ডা, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হচ্ছে গোল। তাহলে এগুলো কি, এই যে এক্সাম্পলগুলো কি চিরন্তন সত্যের মধ্যে পড়ছে কি না, তাহলে এইগুলোর সঙ্গে আমরা সবসময় কী ইউজ করবো, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো, ঠিক আছে। মানে সাবজেক্ট দেন তোমার হচ্ছে ভার্ব দেন হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, বা সাবজেক্ট দেন অ্যাম ইজ আর দেন কমপ্লিমেন্ট, তোমরা উপরেরটা দেখলে বুঝতে পারবে। তাহলে এটা ছিল আমাদের প্রথম ইউজ। তারপরে চলে যাবো আমরা দ্বিতীয় ইউজে। দ্বিতীয় কোথায় আমরা ইউজ করি সেটা আমরা এখানে দেখো এক্সাম্পলের সাহায্যে খুব ভালো দেখবো। তা দ্বিতীয় কোথায় ইউজ করি, অভ্যাসবশত যদি কোনো কাজ থাকে বা হ্যাবিচুয়াল অ্যাকশন,
কোনো কাজ যা প্রতিদিন নির্দিষ্ট সময়ে করা হয় দৈনন্দিন জীবনে। আমরা আমাদের ডেইলি লাইফে অনেক কাজ আছে যেগুলো হ্যাবিটের মতো করে ফেলি, মানে ডেইলি করি একটা নির্দিষ্ট টাইমে, তাহলে সেক্ষেত্রে আমরা এই টেন্সটা ইউজ করবো। যেমন এক্সাম্পল দেখো, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। এখানে কি প্রতিদিন, তার মানে কি এটা অভ্যাসবশত কাজ কিনা, এটা বা হ্যাবিচুয়াল অ্যাকশন কিনা, ঠিক আছে। তারপরে হি টেক্স টি এভরি মর্নিং, মানে সে প্রতিদিন সকালে চা খায়, তাই তো, সে প্রতিদিন সকালে চা খায়। তাহলে এটাও কি, এটাও তো একটা হ্যাবিচুয়াল অ্যাকশন কিনা, প্রতিদিন বলছে না, এখানে প্রতিদিন এভরি বলা হয়েছে, অভ্যাসবশত কাজের মধ্যে পড়ে কিনা। আর এখানে যে এসটা এসছে কেন, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, কারণ হিটা হচ্ছে কি, হিটা থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এটা তোমরা বুঝতে পারলে আমি উপরে বলে দিলাম স্পেশাল নোটে। তাহলে 2 নম্বর কি, অভ্যাসবশত যদি কোনো কাজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো, ঠিক আছে, ক্লিয়ার এটা। তারপর আমরা চলে যাবো 3 নম্বর। 3 নম্বর কি, নিউজ পেপার হেডিং। তোমরা অনেকেই হয়তো খবর পড়ো, সেটা স্টেটসম্যান হোক বা টেলিগ্রাম হোক, ঠিক আছে, সেখানে তোমরা দেখবে নিউজ পেপার হেডিংগুলোর মধ্যে কিন্তু এই নিউজ পেপার হেডিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের যে হেডিং ইউজ হয়, সেখানেও এই টেন্স ইউজ হয়। দেখো আমি এর জন্য দুটো পেপারের কাটিং নিয়েছি, তোমরা ইজিলি কানেক্ট করতে পারবে। দেখো লিপিকা রয়, এই তো সাবজেক্ট, জাম্পস, এই যে জাম্পস মানে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তো, তার সঙ্গে এস হয়েছে, আমরা কী জানি, সাবজেক্ট, দেন তোমার আসে ভার্ব, তাই তো, দেন আসে অবজেক্ট, তাই তো, এটা আসে আমাদের। এবার দেখো এখানে লিপিকা রয় এ হচ্ছে সাবজেক্ট, তারপরে যে জাম্পস শিপ, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে লিপিকা রয় সাবজেক্ট, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এখানে কিন্তু এস এসছে, এস, এইটাই আমি তোমাদের বোঝাতে চাইছিলাম। তারপর রিটার্নস, এইটার উপর বেস করেই কিন্তু আবার এসটা এসছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, এর জন্য এখানে রিটার্নস হয়েছে, ঠিক আছে, এটা ক্লিয়ার। তারপর আরেকটা পেপার কাটিং দেখাচ্ছি, তোমরা এমনি নর্মাল পেপার অনেক দেখলে পেয়ে যাবে। আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এনকে লিডার হোল্ডস পার্টি, এই যে এনকে লিডার, এটা হচ্ছে, এটাকে সিঙ্গুলার হিসেবে কনসিডার করা হয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার, এবং এর জন্য এর সঙ্গে এস এসছে, ঠিক আছে, এটা ক্লিয়ার, থার্ড পার্সন সিঙ্গুলার এর জন্য। তার মানে আমরা কী দেখতে পেলাম এই রুলটাতে, যে যখন আমরা কোনো নিউজ পেপার হেডিং, সেখানেও আমরা এটাকে ইউজ করতে পারবো। এটা ছিল আমাদের তৃতীয় জায়গায় ইউজ করি আমরা, তাই তো, নিউজ পেপার হেডিংয়ে আমরা ইউজ করতে পারি প্রেজেন্ট, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা, ঠিক আছে, এটা ক্লিয়ার। এই জন্য আমি কিন্তু তোমাদের এই দুটো পেপার কাটিংও দেখালাম। তারপরে চলে যাবো আমরা 4 নম্বর। 4 নম্বর কী বলা হয়েছে, কমেন্ট্রি। কমেন্ট্রি, এই যে আমরা বিভিন্ন ধরনের খেলা দেখি, এই যে এখন তো আইপিএল চলছে, আমরা ক্রিকেট খেলা সবাই কম বেশি দেখি। তাহলে কোনো কাজ হয়েছে কিন্তু আমরা সেটা ফার্স্ট টাইম বা প্রথমবার শুনছি কোনো কমেন্ট্রির মাধ্যমে, এই যে আইপিএল চলছে, তাই তো, এখানে এটাকে আমরা কমেন্ট্রি, এবং বাংলায় কী বলি, ব্যাখ্যা বা ভাষ্য বলি, তাই তো। তাহলে কমেন্ট্রির ক্ষেত্রেও কিন্তু এই টেন্সটা কী করেছে, যেরকম ধরো বিরাট কোহলি স্ট্রাইকস A6, মানে বিরাট কোহলি একটি ছক্কা মারে, ঠিক আছে, মানে বর্তমানকালে মারে, মানে দেখেও সেটাকে আমরা নর্মালি বলতে পারবো। তার মানে কি, যে কমেন্ট্রির ক্ষেত্রে সেটা আমরা ইউজ করতে পারবো। তারপরে ধরো কেউ একটা বলের পিছনে ছুটছে, তার মানে হচ্ছে সুরেশ রায়না রানস আফটার দ্য বল, ঠিক আছে, রানস আফটার দ্য বল, তার মানে এই দেখো, এই যে এখানে এস হয়েছে, এখানে স্ট্রাইকস থার্ড পার্সন সিঙ্গুলার, এটা বিরাট কোহলি, তারপর সুরেশ রায়না থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য দুটোর পরে কিন্তু এস হয়েছে। তো বুঝতে পারলে, তার মানে ফোর্থ, কমেন্ট্রির ক্ষেত্রেও আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, তাই তো। 5 নম্বর চলে আসবো আমরা। 5 নম্বর কী বলা হয়েছে, 5 নম্বর বলা হয়েছে হিস্টোরিক্যাল ইনসিডেন্ট, মানে ঐতিহাসিক কোনো ঘটনা, সেটা গল্পের মাধ্যমে হোক, নাটকের মাধ্যমে হোক, ইত্যাদির ক্ষেত্রে সেটাকে আমরা যদি অতীতের কোনো ঘটনা থাকে, যেরকম অতীতের কোনো ঘটনা বর্তমানকালে বলা হলে আমরা এই টেন্স ব্যবহার করি, মানে পাস্টের কোনো ইনসিডেন্ট, সেটাকে টেনে এনে যদি আমরা এখন বলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এই টেন্সটা ইউজ করতে পারি, তাই তো। তাহলে দেখো প্রথমে এক্সাম্পলে, দ্য কিং ইজ আনঅ্যাওয়্যার অ্যাবাউট দ্য বিট্রিয়াল, ঠিক আছে, এই যে দ্য কিং, এই যে বললাম প্রথমে, এটা কি সাবজেক্ট, তাই তো, দেন বি ভার্ব, মানে অ্যামিজারের মধ্যে ইজ এসছে, তারপরে দেন হচ্ছে তোমার এই বাদবাকি, মানে কমপ্লিমেন্ট, মানে রেস্ট অফ দ্য সেন্টেন্সকে আমরা কী বলতে পারি, এখানে কমপ্লিমেন্ট হিসাবে বলতে পারি, তাই তো। তো এটা হয়ে গেলো। তারপরে যদি আমরা দ্বিতীয় এক্সাম্পলে আসি, এখানে দেখো, এই যে এখানে বলে যে আকবর মার্চেস এগেনস্ট প্রতাপ সিং, এই যে এখানে যেহেতু আকবর থার্ড পার্সন সিঙ্গুলার, এর জন্য মার্চেস হয়েছে, কিন্তু এখানে যে ইএসটা যুক্ত হয়েছে, তাই তো, এটা থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে কনসিডার হয়েছে। তারপরে থার্ডে যদি আমরা দেখি, এখানে দেখো এটা হচ্ছে রামায়ণ থেকে বলা হয়েছে, রাম লুজেস সীতা ইন দ্য জঙ্গল, তার মানে এটা পাস্টের কোনো ইনসিডেন্ট, এটা পাস্টের একটা, এখানে বললাম আমি একটা, যে এটা গল্প, নাটক ইত্যাদির ক্ষেত্রে এইসব থেকে যদি কোনো আমরা জিনিস, মানে পাস্টের ঘটনা এখন বলছি, এরকম যদি বোঝাই, তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা কী ইউজ করতে পারি, থার্ড পার্সন সিঙ্গুলার ইউজ করতে পারি, মানে নর্মাল সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি, এই জন্য এখানে লুজেস হয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে এই ইউজেসটাও তোমরা হয়তো বুঝতে পারলে, যে যদি কোনো হিস্টোরিক্যাল ইনসিডেন্ট যেটা হয়েছিল একটা সময়, সেটাকে যদি আমরা এখন বলার চেষ্টা করি, সেটার ক্ষেত্রে আমরা কী ইউজ করতে পারি, সিম্পল ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তোমরা এক্সাম্পলগুলো একটু জাস্ট দেখে নেবে পজ করে, তাহলে ইজিলি তোমরা কানেক্ট করতে পারবে। তারপর হচ্ছে চলে আসবে 6 নম্বর কথা ইউজ হয়, একটা 6 নম্বর কি, ইমোশনস বা ফিলিংস, মানে আবেগ অনুভূতির ক্ষেত্রেও আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। যেরকম অনেকে দেখবে বলবে, আই অ্যাম ফিলিং হাংরি,
মানে আমার খিদা লাগছে এরকম বলে, কিন্তু এটা এক্স্যাক্টলি কারেক্ট না। তার মানে কী হবে, আই ফিল হাংরি। এখানে কি ইউজ হলো, সাবজেক্ট প্রথমে আসছে, তারপরে হচ্ছে ভার্ব, তাই তো, মানে এই যে ফিলটা হচ্ছে ভার্ব, দেন আসবে তোমাদের অবজেক্ট, তাই তো। তাহলে হচ্ছে কি, তাহলে এখানেও কিন্তু আমরা ওই টেন্সটা ইউজ করলাম। আমরা কখনোই কিন্তু বলবো না যে আমরা কি আই এম ফিলিং হাংরি, কখনোই বলা চলবে না, ঠিক আছে। তাহলে সেটা ভুল হয়ে যাবে, তাহলে কারেক্ট কি, আই ফিল হাংরি। তারপরে আই এম লাইকিং ইট, আমার খুব ভালো লাগছে জিনিসটা, এরকম কখনোই পসিবল না, এটা বললে ভুল হয়ে যাবে। তার মানে কি, আই লাইক ইট, এটা হয়ে যাবে কারেক্ট। তারপরে হি লাইকস ইট, এটা হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না হি ইজ লাইকিং ইট, তার মানে হি লাইকস ইট। তার মানে এখানে তোমরা বুঝতে পারলে ইমোশন বা ফিলিংসের ক্ষেত্রে আমরা সবসময়, মানে আবেগ অনুভূতির ক্ষেত্রে আমরা নর্মালি এই টেন্সটা ইউজ করবো, তাই তো। এটাও ক্লিয়ার। মানে প্রথমে সাবজেক্ট দিব, ঠিক আছে, দেন তোমার ভার্বটা দিব, ঠিক আছে, দেন প্লাস অবজেক্ট দিব, এবং এই ভার্বটা চেঞ্জ হবে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে। যেরকম এই যে হি এর পরে লাইকস হয়ে গেলো, এটা থার্ড পারসন সিঙ্গুলার হি, এই জন্য এটা এস একটা চলে আসে। তো 6 নম্বরটাও তোমরা বুঝতে পারলে। 7 নম্বরে আমরা চলে আসবো। 7 নম্বরে কী বলা হয়েছে, যে কোটেশন বা কোট উদ্ধৃতি বলা হয়, যাকে আমরা বলি বাংলায়। তো গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ বলে, বা গৌতম বুদ্ধ বলেছিলেন, মানে মানে ধরো কেউ কোনো একজন মহান ব্যক্তি একটা কিছু বলেছেন, তারপরে আমরা এই দেখো থার্ড পারসন সিঙ্গুলার, তো এই জন্য এখানে এসে এসছে, ঠিক আছে, যেখানে এসে এসছে থার্ড পারসন সিঙ্গুলার, গৌতম বুদ্ধ একজন ব্যক্তির নাম। তো সেই সব ক্ষেত্রে কোটেশনের ক্ষেত্রে আমরা এই টেন্স ইউজ করতে পারি, তাই তো। এই সাবজেক্ট, ঠিক আছে, তারপর ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার, তারপর রেস্ট অফ দ্য, এটা আমরা কমপ্লিমেন্ট বা তোমার অবজেক্ট হিসেবে ধরতে পারি। তাহলে কি এই সেন্টেন্সটার মাধ্যমে বুঝতে পারলে যে কোটেশন এর ক্ষেত্রেও আমরা এই টেন্সটা ইউজ করতে পারি। মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ বিকাম, ঠিক আছে, খুব একটা সুন্দর লাইন, এটা মানুষের লাইফের সঙ্গে রিলেটেড। তো 7 নম্বরটাও হয়তো তোমরা বুঝতে পারলে। তারপরে চলে আসবো আমরা 8 নম্বর, যে কোথায় ইউজ করি আমরা এটাকে, টেন্সটাকে। ফিউচার প্ল্যান্ড ওয়ার্ক উইথ ফিক্সনেস প্ল্যান্ড অর অ্যাকশন। এবার দেখো, মানে ধরো তুমি ফিউচারে কোনো একটা কাজ করবে, নির্দিষ্ট একটা কাজ করবে, সেটা তুমি জানো যে ওই সময়ই করবো আমি, ওইখান থেকে একটু নড়চড় হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা এই টেন্স ইউজ করতে পারবো। নির্দিষ্ট দিনে বা সময়ে পরিকল্পিত কোনো কাজ, যেমন আমার কথা বলছি, আমি আই সেলিব্রেট মাই বার্থডে অন 25th জানুয়ারি, মানে সামনের যে বছরের 25 তারিখ আসবে, সেই সময় আমি আমার বার্থডে পালন করবো, তাই তো। তাহলে এটা কিন্তু একটা সত্যি ঘটনা, মানে যেটা প্ল্যান, মানে সত্যি, মানে এটা ফিক্স, একদম ওই দিন হবে, মানে ওই দিনই হবে, এটা কি একটা ফিক্সড প্ল্যান, মানে ফিউচার হচ্ছে, মানে ওই দিনই হচ্ছে, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতেই পারি, আই সেলিব্রেট, তাই তো, সেলিব্রেট মাই, এখানে সাবজেক্ট প্রথমে আই, তারপরে সেলিব্রেটটা হচ্ছে ভার্ব, তারপরে রেস্ট অফ দ্য, এটা আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি। তারপর সেম ওয়েতে দেখো, যে মুভি, ধরো বিভিন্ন ধরনের মুভি রিলিজ হয়, ওরা কিন্তু ফ্রাইডে করে বেশি রিলিজ করে, তো ওই দিন মানে ওই দিনই হয়, যদি কোনো সেরকম ক্যালামিটি না থাকে, বন্যা ভূমিকম্প, তাহলে কিন্তু ওই দিনই হয়। তাহলে দ্য মুভি রিলিজেস অন নেক্সট ফ্রাইডে, মানে হচ্ছে পরের শুক্রবারে এই মুভিটা রিলিজ করবি, তাহলে ওটা ফিক্সনেস আছে একটা, তাই না। এখানে সেটাই বলা হয়েছে যে উইথ ফিক্সনেস অর প্ল্যান্ড অ্যাকশন, মানে জানি যে ওই দিনই হবে, তো সেক্ষেত্রে আমরা কী করি, এটাকে সাবজেক্ট হিসেবে কনসিডার করি, এই যে দ্য মুভিটাকে, দেন রিলিজের পরে এসে তার রিলিজেস, তার মানে এটা সাবজেক্ট, এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার দেখে রিলিজেস হয়ে যায়। তাহলে এটা বুঝতে পারলে যে ফিউচারে যদি কোনো কাজ তুমি জানো যে ওই টাইমে হচ্ছে, ফিক্সনেস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই টেন্স ইউজ করবো। তারপরে আমরা চলে আসবো হচ্ছে 9 নম্বর কোথায় ইউজ করি, এটা হচ্ছে সাইন্টিফিক ট্রুথ, মানে বিজ্ঞানসম্মত যদি কোনো সত্যতা থাকে, যেমন হচ্ছে মিল্ক বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে দুধ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম হয়, তো এটা আমরা জানি, এটা একটা সাইন্টিফিক ট্রুথ। তাহলে এখানে মিল্কটাকে একটা সাবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে, এবং এই যে বয়েলস কেন আসছে, মিল্কটাকে অ্যাকচুয়ালি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে নেওয়া হয়েছে, এর জন্য এটা বয়েলস হয়েছে। এটাকে আমরা অবজেক্ট হিসেবে দেবো, বুঝতে পারলে এই ব্যাপারটা। সাবজেক্ট দেন ভার্ব, এটা আমি অনেকবার লিখেছি, তো এটা তোমরা ইজিলি কানেক্ট করতে পারবে। তাহলে সাইন্টিফিক ট্রুথের ক্ষেত্রেও আমরা এই টেন্সটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা কি, বিলঙ্গিংস, মানে পজেশন বলার ক্ষেত্রে, মানে অধিকার, ধরো জিনিসটা কার, সেই ক্ষেত্রে আমরা বোঝানোর জন্য কিন্তু এই টেন্স ইউজ করি। যেরকম ধরো দ্য হাউস বিলংস টু হিম, মানে দিস হাউস, মানে এই বাড়িটা তার, মানে হচ্ছে দিস হাউস, মানে কি, এটা হচ্ছে সাবজেক্ট, মানে এটা থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে ধরা আছে, একটা বাড়ি, তাই না। তাহলে বিলংস, এই জন্য এসে দিস হাউস বিলংস টু হিম, তার মানে এই বাড়িটা তার। তো যখনই আমরা অধিকারের কথা বলবো, তখন আমরা এই টেন্সটা ইউজ করতে পারি। তারপরে ধরো হি বিলংস টু এ পুর ফ্যামিলি, সে একজন গরিব পরিবারের ছেলে, তাহলে এখানেও কিন্তু বিলংস, মানে হি তো জানো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কিন্তু এখানে এসছে। তো যখন আমরা কোনো অধিকার বা বিলঙ্গিংসের কথা বলবো, তখন আমরা এই টেন্সটা ইউজ করতে পারবো। তো এই ছিল আজকে আমার ক্লাস। আমি তোমাদের চেষ্টা করলাম যে একদম প্রথম থেকে ভালো মতো, মানে প্রথমে তো আমি টেন্সটা ভালো মতো বলেই দিয়েছিলাম লাস্ট পার্টে, তো আমি তোমাদের বারবার বলছি যে এই ভার্বগুলো খুব ভালো মতো
এই ভার্বগুলো খুব ভালো মতো বাড়িতে পড়ো। তারপর টেন্স কয় প্রকার সেটা আমি আবার বললাম, এবং তার প্রত্যেকটা আবার 4টা আলাদা আলাদা ভাগ আছে সেটাও বললাম, তাই তো। তারপর হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে সেটা আমি ভালো মতো বলে দিলাম। গঠনটা কি, দুইভাবে আমরা ইউজ করতে পারি সেটা বলে দিলাম, এবং পরেরটার এক্সাম্পল যেহেতু তোমরা জানতে না সেটা বলে দিলাম। দেন আমি এই যে একটা স্পেশাল নোটের মাধ্যমে থার্ড পারসন সিঙ্গুলার হলে যে এস বা ইএস যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি এস বা ইএস যুক্ত হয় সেটা আমি খুব সুন্দর করে বলে দিলাম। দেন আমি তোমাদের 10টা ইউজ, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কোন 10টা কাজে ব্যবহার করি সেটা আমি এক এক করে কিন্তু বলে দিলাম। এই যে উইথ, মানে এখানে কিন্তু পেপার কাটিংও একটা নিয়েছি যেন তোমরা ইজিলি কানেক্ট করতে পারো, ঠিক আছে, যেন তোমরা ইজিলি কানেক্ট করতে পারো, এই জন্য কিন্তু আমি নিয়েছি। এবং তোমরা ভিডিওটা পজ করে দেখবে এবং পারলে খাতায় নোট ডাউন করবে, তাহলে দেখবে এই জিনিসটা একদম ইজি মনে হবে। এবং নেক্সট পার্টে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করাবো, হয়তো তোমাদের সেটাও ভালো লাগবে। এবং এই পার্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। তোমাদের মূল্যবান মতামতগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। তো চলো, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা, বাই। হ্যাঁ, কি